একটা বিষয় জানতে চাচ্ছিলাম প্রথমেই যে আপনি 8ই অগস্ট এই দায়িত্ব গ্রহণ করলেন। তার প্রায় মাস দেড়েক পরে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হলো। তো সেটার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন? দেশে শান্তি শৃঙ্খলার রক্ষার জন্য আমরা চেষ্টা করছিলাম পুলিশকে দিয়ে করার জন্য, সেটাই নিয়ম। জি, পুলিশের মধ্যে তাদের মনোবল হারিয়ে গেছে, তারা একটু দূরে দূরে থাকছে, মানুষের থেকে সম্পর্ক, মানুষের সঙ্গে বেশি মিশতে চাচ্ছে না। জি, তো কাজে আমাদের যে শান্তি শৃঙ্খলার শক্তি ছিল, সেই শক্তিটা ক্ষয়ে গেল তাদের মনোবল হারিয়ে ফেলার জন্য। ইতিমধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, নানা রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এই প্রশ্ন উঠলেও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য ওদেরকে অনুরোধ করলাম, তারা রাজি হলো। যাতে করে অন্তত তারা বলছে আমরা তো আছি, কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করছে না, কারণ আমার তো কোনো ক্ষমতা নেই এটা কিছু করে। তো আমাদের একটা ক্ষমতা থাকলে তারা আমাদেরকে হয়তো গণ্য করবে যে না, ওরা আমাদের ক্ষতি করতে পারে। তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিলাম, কিন্তু একটা সীমিত সময়ের জন্য, 2 মাসের জন্য আমরা দিলাম, সেভাবে হয়েছে। সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি। আপনি জাতির উদ্দেশ্যে 2টি ভাষণও দিয়েছেন, কিন্তু সেখানেও জানতে পারিনি। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে দৃশ্যমান সম্পর্কের উন্নতি হয়েছে। আপনি এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে 1971 সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। তো আপনারা কি কূটনৈতিক ভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান? 71-এ গণহত্যার কথা যেটা বললাম, সেটা পৃথক বিষয়, সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে সেটা 32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরোনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো, দেশের মানুষতা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা হতাহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলছি যে তাদের ঘাতকদের বিচারের আওতায় নিয়ে আসার কথা আপনি বলেছেন, এবং সেটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। কিন্তু পাশাপাশি 5ই অগস্টের পরেও অনেকে নিহত হয়েছেন, বিশেষ করে একটু আগেই আমরা বলছিলাম পুলিশ সদস্যদের কথা। তো এই যে পুলিশদেরকে হত্যা করা হলো কিংবা কিছু লোক নিহত হলেন, সেসব ঘটনার তদন্ত ও বিচার সম্পর্কে আপনার সরকার কি? যে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে, তা না হলে তো বিচার সম্পূর্ণ হলো না। আপনি এক ধরনের বিচার করবেন, এক ধরনের বিচার করবেন, সেটার বিরুদ্ধেই তো কোনো অভ্যুত্থান হলো, যে আপনি বিচার ঠিক মতো করছেন না, একপাক্ষিক জিনিস করছেন। তো সেটাই যদি আমরা ফিরে যাই তাহলে তার এই গণ অভ্যুত্থানের কোনো মানে হলো না। কাজে অপরাধ করলে অপরাধী শাস্তি পাবে, এটাই হলো নীতি। যে কোনো সময় অপরাধ করলে সে শাস্তি পাবে, আজকে হোক, 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, শাস্তি পাবে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সংঘাতে অন্তত 4 জনের প্রাণহানির ঘটনা আমরা জানতে পারছি। তো আপনি কি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিয়ে খানিকটা উদ্বিগ্ন? না, উদ্বিগ্ন হলো সারা দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে। আপনাকে একটু আগে বললাম যে শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদের বড় কাজ, সেগুলো আমরা করতে পারছিলাম না, পুলিশের সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি। তো কাজেই আমরা এখানে শান্তি রাখবো, ওখানে অশান্তি রাখবো, এটা তো হয় না। শান্তি হলে সব জায়গাতে শান্তি হতো। কোনো কোনো জায়গায় আমরা অপারগ হয়েছি। অপারগ হওয়ার অর্থ এই নয় যে আমরা ইচ্ছা করে এটা করছি না, তা না।
আমাদের ইচ্ছা হলো যেখানে যেখানে শান্তি রক্ষা করতে হবে সেখানে শান্তি রক্ষা করা। পার্বত্য চট্টগ্রামে যেটা হয়েছে সেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে, কিন্তু সেটা তড়িৎ গতিতে আবার সমাধান হয়ে গেছে। এটা এমন নয় যে আজকেও চলছে সে কাণ্ড। এরকম কাণ্ড ঘটে, যে কোনো সময় ঘটতে পারে। ঘটলে সেটা সরকারের দায়িত্ব হলো সেটাকে নিরসন করা, সমাধান করা, মানুষের মধ্যে সৌহার্দ্য নিয়ে আসা, যাতে করে পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্ক গড়ে ওঠে। আবার যেটা আমরা প্রথম দিকেই ডাক দিয়েছিলাম যে সারা বাংলাদেশ একটা পরিবার, আমরা পরিবার হিসেবে চলবো, আমাদের মতভেদ থাকবে কিন্তু আমরা কেউ কারো শত্রু না। পার্বত্য চট্টগ্রামে কিন্তু এমনি বহু বছর ধরে, এখনকার কথা নয়, বহু বছর ধরে কম বেশি একটা অশান্ত অবস্থা বিরাজ করছে। তো এই সমস্যা সমাধানের জন্য আপনার সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? এই তো আসলাম মাত্র। এটা এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে না। এটা শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে, সেই শান্তি চুক্তি এটা বহাল করা যাচ্ছে না, মান্য করছে না। এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে? সেটা আমাদের সরকার পেরে উঠবে না, এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এগুলো করবেন। বাংলাদেশে যে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন, তাদের কি আপনারা শরণার্থীর মর্যাদা দেবেন? এটা তো আন্তর্জাতিক প্রতিষ্ঠানরাই দিয়েছে। ইউএনএইচসিআর তো সেখানে কাজ করছে বহুদিন ধরে, কাজে শরণার্থী হিসেবেই তো তারা আছে, যারা আমাদের দেশের নাগরিক তো না। না, কাজে স্বীকৃতভাবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতভাবে আছে। শরণার্থী ঠিক তাদেরকে মানে না হলে তো ইউএনএইচসিআর যেতে পারতো না যদি শরণার্থী না হয়। সাম্প্রতিক সময়ে আবার কিছু রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় প্রার্থী হিসেবে প্রবেশ করেছে এবং অনুমান করা হচ্ছে আরো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে। তো নতুন করে যদি আরো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? তারা যদি আসতে চায় আমাদের আসতে দেব, আমরা তাদের গ্রহণ করব।